আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এক আনশিডিউলড একটা ক্লাস নিব আপনাদের। গতকাল রাতে এই প্ল্যানটা এসেছে আমার মাথায়। সেটা হলো ৪৫তম বিসিএস এর সময় প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু শর্ট সাজেশন করেছিলাম এবং সেই সাজেশনটা আপনাদের দিয়েও ছিলাম ৪৫তম বিসিএস লিখিতের সময়, সেটাই বলছিলাম। এবং এখান থেকে যখন আমি সাজেশনটা রিভিউ করতে গেলাম, কারণ ৪৫তম বিসিএস লিখিত হওয়ার পরে কেমন পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা সাবজেক্টে, তো ওইভাবে তো প্রশ্ন নিয়ে আসলে রিভিউ করা হয় নাই যে কেমন কমন ছিল। তো কালকে যখন সাজেশনটা রিভিউ করতে গেলাম, দেখলাম যে ৪৫তম বিসিএস এ হিউজ সংখ্যক প্রশ্ন কমন আছে এবং এই সাজেশনটা তৈরি করেছিলাম। এই সাজেশনটা আমি গত ৪৫তম বিসিএস এর আগেও আমি সাজেশন নিয়ে লাইভ করেছিলাম কিছু। তারই আলোকে ৪৬তম বিসিএস এর প্রস্তুতিটা গতবারে যে সাজেশনটা আমি ৪৫-এর সময় করেছিলাম, ওই আলোকে নিলেই চলবে না নতুন কিছু পড়তে হবে, সেটা নিয়ে মূলত এখানে আলোচনা করব। আর সাথে দেখাবো যে ৪৫তম বিসিএস থেকে বিসিএস এর যে সাজেশনটা করেছিলাম এখানে, সাজেশনে মোটামুটি লিমিটেড। আর পিডিএফ যেটা দেওয়া হয়েছে, পিডিএফ এ কিন্তু এর চাইতেও আরো বেশি প্রশ্ন আছে। আপনারা সেটা দেখেছেন, প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু আছে, পিডিএফ এর চেয়ে বেশি আছে। তো সেটাই আমি দেখাবো আরকি, হ্যাঁ? যে কতগুলো প্রশ্ন কমন ছিল এবং কোথা থেকে ছিল এবং কিভাবে প্রশ্নগুলো কমন ছিল, তার আলোকে যেন ৪৬তম বিসিএস এর প্রস্তুতিটা আপনারা নিজে থেকেও নিতে পারেন। আবার আপনারা যারা যারা আমার কোর্সে যুক্ত আছেন, তারাও যেন বুঝে যান যে আসলে এইটুকু পড়লেই আপনি একটা কনফিডেন্স নিয়ে মানে পরীক্ষার হলে যেতে পারবেন, মানে এইটুকু প্রস্তুতি থাকলে। তো সেই জন্যই মূলত এই ক্লাসটা নেওয়া। দেখি শুরু করা যায়, হ্যাঁ? দেখেন, এটা হলো ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি প্রশ্ন। যেহেতু আমাদের লিখিত কোর্সে এখন সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি চলছে, আর এই লিখিতর কিন্তু একটা রিভাইজড প্ল্যান দেওয়া হয়েছে, হ্যাঁ? আগে দেখা গেল যে ফেব্রুয়ারির মধ্যেই এটা শেষ হয়েছিল। এটা মার্চ পর্যন্ত, মার্চের শেষ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। যেহেতু এপ্রিলে পরীক্ষা হতে পারে। তো এপ্রিলকে টার্গেট করে ওইদিকে যেন আমরা এপ্রিলের মধ্যেও আবার ২০-২৫ দিন যেন রিভিশনের সময় পাই, এইজন্য মার্চ মাসের ২০ তারিখে শেষ করা হয়েছে। দেখেন, অ্যানালাইসিসটা দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কোনটা কোন জায়গা থেকে পড়তে হবে বা কতটুকু পড়তে হবে। যেমন প্রথম প্রশ্নটা ছিল, এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ? যে আলোর প্রতিফলন কত প্রকার ও কি ব্যাখ্যা করুন। এটা এইটুকু বলা আছে। এটা মোটামুটি একটা কমন প্রশ্ন। এটা আমাদের সাজেশন থেকেও কমন পড়েছিল। কিন্তু এখানে দেখেন, আলোর প্রতিফলন নিয়ে ইন ডিটেইলস সবই পড়তে হয়। যেমন এখানে সাজেশনের মধ্যে কিন্তু রেডি করা ছিল, সবগুলো ক্যাটাগরি কিন্তু দেওয়া হয়েছিল। যেমন আলোর প্রতিফলন এখানে বলা আছে। দেখেন, আলোর প্রতিফলন যখন আমরা এটা পড়ি, আলোর প্রতিফলন কাকে বলে? পিডিএফ এর মধ্যে কিন্তু এটা এইভাবে দেওয়া আছে। প্রতিফলন কত প্রকার ও কি, কি এটাও কিন্তু এর মধ্যে আছে। আলোর প্রতিফলন কাকে বলে সংজ্ঞার মধ্যেই। আবার আলোর প্রতিফলনের ২ টি সূত্র। এটা কিন্তু এর আগে কোনো পরীক্ষাতে আসে নাই এভাবে। কিন্তু আমাদের সাজেশনের মধ্যে কিন্তু ছিল। দেখেন, এর পাশে কিন্তু কিছুই লেখা নাই।
সাজেশনের মধ্যে ছিল এবং ক্লাসেও সেটা পড়িয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু সাজেশন একদম শর্টলি এটা করে দেওয়া হয়েছিল। কিন্তু এই প্রশ্নটা ৪৫ এ এসেছে এইভাবে। আলোর প্রতিফলন কত প্রকার ও কি, কি ব্যাখ্যা করবেন? সরাসরি ডিরেক্ট ওই প্রশ্নটা এভাবে নাই কিন্তু ওখান থেকে উত্তর করা যায়। এজন্য লাল কালি দিয়ে এখানে আমি মার্ক করে দিয়েছি। তাহলে এখানে কিন্তু ৪৫ এ এটা কিন্তু আপনারা কমন পেয়েছেন এখানে আলোর প্রতিফলন থেকে। তাহলে দেখেন যেটা আগেও আসে নাই, কোন সালেও পরীক্ষাতে প্রশ্ন আসে নাই। তারপরেও কিন্তু এখান থেকে কিন্তু সাজেশন থেকে এক্সট্রা যে প্রশ্ন আমি এড করে দিয়েছি, সেখান থেকে কিন্তু নতুন প্রশ্ন কমন পড়েছে। তারপর লেজার কি এর বৈশিষ্ট্য আলোচনা করুন। এটাও কিন্তু কমন এবং এটা কিন্তু ৩ মার্কের একটা বড় প্রশ্ন। ঠিক আছে? তো এটাও কিন্তু ক্লাসে পড়ানো হয়েছে সুন্দরভাবে এবং দেখেন এইটা যেটা একদম হুবহু কমন সেটা আমি সবুজ কালিতে পরে করেছি। এটা কিন্তু আগের বছর এইভাবে কালার ছিল না। এটা আবার গতকাল রাতে আমি এটা আবার কালারটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে? কালারটা চেঞ্জ করে দিয়েছি। আগে সাদা কালিতে লেখা ছিল এবং সেখানে কিন্তু কোনো বিসিএস থেকে এটা প্রশ্ন কিন্তু কমন আসে নাই বিগত সাল থেকে। তার মানে এটা একদম নতুন, একদম সাজেশনে যেটা এড করা ছিল লেজার থেকে একটা প্রশ্ন এটা পড়তে হবে। তো সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা এড করে দিয়েছে ৪৫ তমতে। তার মানে এটা একদম হুবহু কমন আছে। এটা লিখতে পারা গেছে। তাহলে দেখেন এটা কিন্তু এখান থেকে আলো থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আবার আলো থেকে আরো একটা আছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিভিন্ন অংশের ব্যবহার লিখুন। এটা হাফ কমন লেখা হয়েছে। হাফ কমন লেখার কারণটা কি? দেখেন তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা এই যে এই প্রশ্নটা আসছে। এটা আপডেট করে দিয়েছি ৪৫ তমের মধ্যে। আপডেট পিডিএফটা আবার দেওয়া হবে আপনাদের। এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিভিন্ন অংশের ব্যবহার লিখুন। ৪৫ তমতে আসছে। তো আমরা এর আগে পড়েছি যেরকম ৪৩ তমতে আসছে বা ৩৭ তমতে আসছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম লিখুন। এখানে যে ৭ টা তরঙ্গ আছে ৭ টা তরঙ্গের নাম লেখার কথা বলা আছে, তাদের রেঞ্জ আছে এবং এখান থেকে হাফ কমন কেন বলা হয়েছে? কারণ আমরা এক্সট্রা করে অতিবেগুনি রশ্মি সম্পর্কে পড়েছি, অবলোহিত রশ্মি সম্পর্কে পড়েছি এবং গামা রশ্মি সহ কিন্তু আলাদা করে পড়া হয়েছে। যে এই রশ্মিগুলোর যে ব্যবহার বা ক্ষতি যেগুলো আছে এগুলো পড়েছি। তার মানে এখান থেকে কিন্তু অর্ধেক লেখা যায়। অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোই। এর বাইরেও কিন্তু আরো যে ৪ টা আছে দৃশ্যমান আলোর কাজটা আমরা জানি। আর অন্যান্য যে তরঙ্গের যে বিভিন্ন অংশ আছে এটা মোটামুটি আপনারা প্রিলিতে পড়েছেন। কোথায় পড়েছিলেন? প্রিলিতে কিন্তু পড়েছেন। তো প্রিলির পড়াটা কিন্তু কাজে লাগে। তো সুতরাং এটা লিখতে পেরেছেন। ১-২ লাইন হলেও অন্যান্যগুলো সম্পর্কে লিখতে পেরেছেন আশা করা যায়। হাফ কমন তাহলে এখান থেকে কিন্তু কমন আছে। তারপরেও এটা যে ওই জায়গা থেকে যে প্রশ্নটা নিয়ে আমাদের পড়তে হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ থেকে ইন ডিটেইলস এটা কিন্তু আপনাদের পিডিএফ এও দেওয়া ছিল। পিডিএফ এর মধ্যে কিন্তু ইন ডিটেইলস সবই আছে। সাজেশনে হয়তো এটা আমি উল্লেখ করি নাই যে প্রত্যেকটা পড়তে হবে। কিন্তু পিডিএফ এর মধ্যে যেটা আপনাদের পিডিএফ দেওয়া হয়েছিল ওর মধ্যে কিন্তু ইন ডিটেইলস সবই আছে। তাহলে এখান থেকে দেখলাম যে আলো অধ্যায় থেকে ৩ টে প্রশ্ন কিন্তু এসেছে আলো থেকে। মানে ১ম যে ৭.৫ নাম্বার, ৭.৫ নাম্বার আলো থেকে আসছে। তার মধ্যে ৭.৫ ই প্রায় কমন। যদি আপনি এখান থেকে হাফ বাদ দেন তাহলে ৬ কমন কিন্তু এখানে। ঠিক আছে? এখানে কিন্তু ৬ মার্কই কমন থাকলো। তাহলে সাজেশনটা আপনি কেন পড়বেন? কিভাবে বিশ্বাস করে পড়বেন এবং এখানে যেগুলো আছে সেগুলো একদম ভালোভাবে ফোকাস করে পড়বেন কিনা সেটা যেন একটা কনফিডেন্স পান সেজন্য এটা আলোচনা করা। কালকে রেডি করতে গিয়ে মনে হয়েছে যে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার আপনাদের সাথে। তারপর আসেন টর্ক কাকে বলে এর ব্যবহার লিখুন। ২ নম্বরে একটা চুম্বকের অধ্যায়। চুম্বক এবং শব্দ থেকে পরের প্রশ্নটা। ক, খ আসছে চুম্বক থেকে আর গ এবং ঘ আসছে শব্দ থেকে। তাহলে দেখি ১ম যে সাজেশনটা ছিল, ১ম সাজেশনের মধ্যে আমরা ৪ টা জিনিস ৪ টা অধ্যায় এড করেছি। আলো, শব্দ, অম্ল, ক্ষারক এবং লবণ এবং চুম্বকত্ব। তাহলে চুম্বকত্ব আছে সবার শেষে। এই সাজেশনে সবার শেষে আছে চুম্বকত্ব। এই যে টর্ক কি এর ব্যবহার লিখুন। এটা কিন্তু সাজেশন দেওয়াই আছে দেখেন। এর মধ্যে এবং গতবার কিন্তু এটা আমি সাদা কালিতে দিয়েছিলাম। আর একদম সাজেশন থেকে কিন্তু একদম ওই নাম ধরেই কিন্তু কমন। মানে যে টর্ক কি এর ব্যবহার লিখুন। সরাসরি একদম প্রশ্ন। তার মানে দেখেন এই সাজেশন থেকে কিন্তু এই প্রশ্নটা ৪৫ তম কমন। আগে কিন্তু কোনোবারই এই টাইপ প্রশ্ন কিন্তু আসে নাই এভাবে। তাহলে ৪৫ তমতে এটা ডিরেক্ট কিন্তু কমন পাওয়া গেল এখান থেকে দেখেন। তারপরে প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের পার্থক্য লিখুন। হাফ কমন এটা দিয়েছি কারণ প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের যেটা পার্থক্য এটা আমাদের পিডিএফ এর মধ্যে দেওয়া আছে যেটা ক্লাসে নেওয়া হয়েছে। পিডিএফ এর মধ্যে এক পাশে প্রাকৃতিক চুম্বক আর এক পাশে কৃত্রিম চুম্বক এবং কৃত্রিম চুম্বকের ভাগ দেওয়া আছে। তো ওখান থেকেও লেখা যায়। আর এতদিনে চুম্বকত্ব নিয়ে যতটুকু পড়া হয়েছে এই ধারণা থেকে প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের ৩ টা পার্থক্য মিনিমাম লেখা যাবে। এখানে ২ মার্ক বলছে ৪ টা পার্থক্য লিখলে ফুল নাম্বারের মতো পাওয়া যাবে। মিনিমাম ২ টা তো লিখতে পারবেন। অন্ততপক্ষে ১ নাম্বার কিন্তু এখানে পাওয়া যাবে। তারপরে এই প্রশ্নটা আমি এড করে দিয়েছি এখানে।
এই যে প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের পার্থক্য কি? তাহলে এখানে দেখা গেল যে চুম্বক পদার্থ যেটা আছে বা চুম্বকের ক্লাসিফিকেশন, ওই ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বক সম্পর্কে কিন্তু পড়া হয়েছে। অর্থাৎ এখান থেকে আপনি যাই পড়েন না কেন, প্রাকৃতিক চুম্বকের বা কৃত্রিম চুম্বক যেটাই হোক না কেন, চুম্বকের আরকি বেসিক কিন্তু পড়া কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যায়। পিডিএফ থেকে হোক বা এখান থেকে এই প্রশ্ন ধরে, ধরে যদি পড়েন, প্রত্যেকটা প্রশ্ন যদি পড়া হয় আপনার প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের পার্থক্য আপনারা লিখতে পারবেন। ওকে। তারপরে আসি, এগুলো প্রত্যেকটা আরেকটু বড় করি। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য লিখুন। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য আর শব্দের বৈশিষ্ট্য একই বিষয়। শব্দ তরঙ্গ যেটা সেটাই। তাহলে এটা কিন্তু শব্দ থেকে পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। শব্দ আমাদের সেকেন্ডে ছিল। আলোর পরে শব্দ অধ্যায়টা আছে, হ্যাঁ? তাহলে শব্দ কি? শব্দের বৈশিষ্ট্য লিখুন। এটা আমরা পড়েছি। এটা এখানে আসছে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। ঠিক আছে? শব্দ তরঙ্গের মধ্যে একই বোঝাইছে আরকি এই বিষয়টা। তো এটা ভাগ করে আবার লেখা যায়। আপনি শব্দ তরঙ্গকে ভাগ করেও আপনি চাইলে লিখতে পারবেন। প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা, আলাদা করে। তো আমরা কিন্তু সব ধরনের বৈশিষ্ট্যই এর আগে পড়েছি। যেমন নিচের দিকে কিন্তু আমরা গেলে দেখতে পাই যে এখানে যে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের পার্থক্য লিখুন। ঠিক আছে? তো এটা যদি আপনি শব্দের যে বৈশিষ্ট্য আছে, সরাসরি শব্দের বৈশিষ্ট্য দিয়ে একটা হাইলাইট করে লিখতে পারেন। আবার অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ, যেহেতু শব্দ তরঙ্গের কথা বলছে, তাহলে এই ২ ধরনের মানে শব্দ তরঙ্গ যেটা বলা আছে, এর মধ্যে তো আপনি ২ টাই নিতে পারবেন না। যেরকম আতাপ আবে পড়েছি। হ্যাঁ? যে এর মধ্যে আছে। অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে কিন্তু আপনি একটা পার্থক্য যখন পড়েছেন, ওখান থেকেও কিন্তু তরঙ্গের কিন্তু বৈশিষ্ট্য পাইছেন। তাহলে এটা শব্দ তরঙ্গের মধ্যে ডেফিনিটলি কিন্তু ওখানে আপনি এড করতে পারবেন। এটা আবার শব্দের বৈশিষ্ট্য পড়েছেন। তো এটা গেল শব্দ তরঙ্গ। আবার শব্দ তরঙ্গের কয়েকটি ব্যবহার। এটা কিন্তু দেখা গেল যে আমি পরীক্ষাতেও এই প্রশ্ন আমি এড করে দিয়েছি। সেগুলো পরীক্ষা নিয়েছিলাম তার মধ্যে। তো এখানে শব্দতর এবং শব্দোত্তর তরঙ্গ ২ টারই ব্যবহার কিন্তু আমরা সাজেশনের মধ্যে ছিল বা পড়েছেন। এই প্রশ্নটা আসছে এইভাবে, যেটা আমি সেইভাবেই কোড করে এখানে লিখে দিয়েছি। তো এটা এখান থেকেই কিন্তু হুবহু কমন। তাহলে দেখা গেল যে এখানে এখানকার যে মার্ক আছে, এখানেও তো ৭.৫ মার্ক আছে। ৭.৫ মার্কের মধ্যে এখানে হাফ কমন ধরলেও কিন্তু এখানে কিন্তু ৬.৫ নাম্বার কমন। ঠিক আছে? ৭.৫ এর মধ্যে ১ যদি ধরেন। ওকে। তারপরে আসি, পরের অংশটা এসিড থেকে আসছে। হ্যাঁ? অম্ল, ক্ষারক এবং লবণ যে অধ্যায়টা আছে সেখান থেকে। জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড এর মধ্যে পার্থক্য কি, কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। হাফ কমন এটা বলা হয়েছে কারণ জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড আমরা ডিটেইলস পড়েছি। পিডিএফ এর মধ্যে ফুলই দেওয়া আছে এটা, হ্যাঁ? প্রত্যেকটার বৈশিষ্ট্য আলাদা করে দেওয়া আছে এবং উদাহরণও দেওয়া আছে জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। হয়তোবা এটা ডেডিকেটেড করে অনেক বেশি উদাহরণ যেটা লেখা আরকি, মানে সরি, অনেক বেশি পার্থক্য, যেমন ২.৫ মার্কের জন্য কমপক্ষে ৫ টা পার্থক্য দেওয়া যেত। আপনারা হয়তো অনেকগুলো পারবেন না, ৩ টা হয়তোবা পেরেছেন। সাথে উদাহরণ কিন্তু অনেকগুলো এড করা গেছে। জৈব অ্যাসিড এবং খনিজ অ্যাসিডের পার্থক্য এটা কিন্তু আমরা পড়েছি। পিডিএফ এর মধ্যে সুন্দর করে আমার হ্যান্ড রিটেনই দেওয়া আছে এবং জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড, এই জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিডের নাম লিখুন এবং তাদের পিএইচ সম্পর্কে মন্তব্য করুন। তো এটা যেটা আছে এবং জৈব অ্যাসিড অজৈব অ্যাসিডের যে পার্থক্য যেটা পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, ওটা পড়লে ৩ টা পার্থক্য অনায়াসে লেখা যায় এবং উদাহরণও আলাদা করে, প্রত্যেকটার উদাহরণ আলাদা করে দেওয়া আছে। এবং এটা কিন্তু এড করে দিয়েছি এখানে। এখান থেকে এবং পরে ৬ নম্বরে এড করে দিয়েছি যে প্রশ্নটা এখানে সরাসরি এসেছে ৪৫ তমতে, সেটা এখানে আমি লেখার চেষ্টা করেছি। ওকে। এটা গেল। তারপর রাজ অম্ল এবং অ্যাকোয়ারিজিয়া কি, এর ব্যবহার লিখুন। এটা প্রিলিতেও আপনারা বহু পড়েছেন এটা সম্পর্কে। তো এটাও আবার এসেছে। এটা দেখলাম কোন বিসিএস থেকে আসছে। খেয়াল করে দেখেন, আগের বিসিএস গুলোতে সাধারণত আমরা কিন্তু খুব কম যাই। ৩৫ তম থেকে পরের গুলোতেই সাজানো যায়। যেমন ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৪০, তারপরে ৪১, ৪৩, ৪৪। ঠিক আছে? এগুলোই তো সাধারণত পড়ি। তো তার আগের বিসিএস গুলোতে কিন্তু খুব কম যাওয়া হয়। কিন্তু আগের বিসিএস গুলোতেও যাব। যেগুলোতে ছোট, ছোট প্রশ্ন আসছে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। যেমন এটা গতবার পিক করেছিলাম ২৯ তম বিসিএস এর প্রশ্ন থেকে। তাহলে ২৯ তম বিসিএস থেকে প্রশ্ন থেকে যেটা পিক করা হয়েছিল সেটা কিন্তু ৪৫ তমতে চলে আসছে। ক্লাসেও পড়ানো হয়েছে, সাজেশনেও ছিল। তো যারা সাজেশন ধরে, ধরে প্রত্যেকটা প্রশ্ন একদম পড়ে গেছেন তাদের কিন্তু এগুলো সুন্দরভাবে লিখতে পেরেছেন আশা করা যায়। তারপরে আসেন, এটা তার মানে এটা কমন দেখতে পাচ্ছি। হুম? এটা কমন। পরে গ নম্বরে দেখতে পাচ্ছেন এটা পুরো লাল কালি। লাল কালি মানে কি? রেড মার্ক, মানে এটা কমন আসে নাই। ঠিক আছে?
এটা সম্পর্কে কিছু পড়ানো হয় নাই, এই টপিক নিয়ে কিছুই পড়ানো হয় নাই, সাজেশনেও নাই। বাফার দ্রবণ কি, তারপরে এই সমমূলক দ্রবণ, এটা একটু কঠিন প্রশ্ন ছিল। হ্যাঁ, তো এটা জাস্ট আমি অ্যাড করে দিয়েছি, হয়তো বা এই টপিক নিয়ে বাফার দ্রবণ সম্পর্কে যদি নতুন প্রশ্ন হয় সামনে, হয়তো সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এটা আমি জাস্ট এখানে আর এই সম্পর্কে নতুন কোনো প্রশ্ন আমি অ্যাড করি নাই। ঠিক আছে, বাফার দ্রবণের টাইপ গুলো যদি আমি অ্যাড করে দিই, সেটা অ্যাড করি নাই। এটা এটা একদম আনকমন প্রশ্ন ছিল। ঠিক আছে, তারপরে যারা পড়াশোনা করেছেন বা এটা সম্পর্কে পড়েছেন বা টিউশনি যারা করেন, তারা অ্যান্সার করতে পেরেছেন। এই 2 মার্ক টোটালি আনকমন। ওকে, তারপর অ্যাসকর্বিক অ্যাসিডের কাজ কি? ভিটামিন সি আপনারা বহু পড়েছেন, ভিটামিন সির মধ্যে তো অ্যাসিডের মধ্যেও আছে। তাহলে ভিটামিন সির কি কাজ? আর অপর নাভি অ্যাসকর্বিক অ্যাসিড বা এটা আছে। তাহলে আপনারা কিন্তু ভিটামিন সির কাজ যদি পড়ে থাকেন, অ্যাসকর্বিক অ্যাসিডের কাজও লিখতে পেরেছেন। এটা কিন্তু কমন, ভিটামিনের মধ্যে কিন্তু ইন ডিটেইলস সব পড়ানো হয়েছে এটা। তারপরে এখানে আমরা যেহেতু মানে অ্যাসিড থেকে প্রশ্নটা এসেছে, আমরা অ্যাসিড অধ্যায়ের মধ্যে এটা অ্যাড করে দিয়েছি। যদিও এটা ভিটামিন অধ্যায়ের মধ্যে কিন্তু পড়া কমপ্লিট ছিল, এটা অ্যাড করে দিয়েছি, নতুন সাজেশনের মধ্যে এটা পেয়ে যাবে, আশা করা যায়। দেন আসেন মনোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড কি, স্টার্চ এবং সেলুলোজের মৌলিক গঠনের পার্থক্য কি কি। এটা খাদ্য এবং পুষ্টি অধ্যায়ের মধ্যে চলে গেছে। তাহলে সেকেন্ড পার্টে এটা নাই, থার্ড পার্টের সাজেশনের মধ্যে খাদ্য এবং পুষ্টি ছিল শুরুতেই। এই যে মনোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড কি, দেখেন বিগত সালের প্রশ্ন আপনাকে যে গুরুত্ব দিয়ে পড়তে হবে, একটা গাইডলাইন হিসেবে কাজ করে, এটা কিন্তু প্রমাণ। যেমন 40তম বিসিএস থেকে কিন্তু এই প্রশ্নটা চলে আসছে। মনোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড কি, 40 এবং 45তম। ডেফিনেটলি এই প্রশ্নটা এখানে ছিল, আপনারা পড়েছেন। মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ কেন, টোটালটা মিলে 40তমতে আসছে। আর এখানে 45তমতে এক্সট্রা করে এই লাইনটা অ্যাড হয়েছে, স্টার্চ এবং সেলুলোজের মৌলিক গঠনের পার্থক্য কি কি। তাহলে এটা নতুন, এটা আনকমন, এটা হাফ কমন। মানে প্রথম অংশটুকু লিখলে এখানে কিন্তু 1 নাম্বার পাওয়া যাবে, 2.5 মার্কের মধ্যে 1, আর এটার জন্য হয়তো পার্থক্যের জন্য 1.5 মার্ক, এরকম ছিল। ওকে, তারপরে আসি যে এটা গেল হাফ কমনের লেখা আছে। ঠিক আছে, হাফ কমন লেখা আছে এটা। দেন খাদ্য এবং পুষ্টির মৌলিক ধারণা। মৌলিক ধারণা বলতে কি, আমরা শুরুতে এই অধ্যায়ের শুরুতেই তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা পড়ে ফেলেছি। এই যে খাদ্য এবং পুষ্টির মৌলিক ধারণা, খাদ্য এবং পুষ্টি কি, এর মৌলিক ধারণা দিন। একই জিনিস, খাদ্য ও পুষ্টি কি জিনিস, মৌলিক ধারণা কি, একই জিনিস। মানে হেডলাইন থেকে যেটা একদম কম প্রশ্নটা দিয়ে দিয়েছে, তো এটা আমরা ক্লাসেও আলোচনা করেছি এইভাবে। ওকে, তারপরে আপনাদের কোনো, মোহাম্মদ আলম বলেছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার জন্য এই ক্লাসটা কিন্তু কাজে লাগবে। আপনি একবার সাজেশন চেয়েছিলেন, যেরকম ভাবে আপনি 46তম বিসিএস এর মানে বিসিএস এর প্রিলির যে কোর্সে ফ্রি ক্লাসগুলো যেরকম ভাবে করেছেন, এখানে আমি যেগুলো ফ্রি ক্লাস বা সাজেশনমূলক ক্লাসগুলো নিব, এগুলো ভালোভাবে মনে গেঁথে নিয়ে ক্লাসগুলো করবেন। অনেকে আছে যে এই ফ্রিতে রিসোর্স পেয়ে কাজে লাগে না, কিন্তু আপনি যেভাবে কাজে লাগিয়েছেন 46তম বিসিএস এ প্রিলিতে, অসাধারণ। যাক, এটাও কাজে লাগাবেন আশা করা যায়। একটু গাইডলাইন দিলেই আপনি মোটামুটি ধরতে পারবেন আপনাকে কিভাবে পড়তে হবে। আর বিজয় সরকার পার্থ বলেছেন, স্যার ক্লাসের পিডিএফ গুলো একটু দেখানো যাবে কি। এখানে অ্যাড করা নাই, কম্পিউটারে আলাদা করে দেওয়া আছে, ওইটা কোনো এক সময় আবার দেখাই দিব। আচ্ছা দেখেন, তারপর ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যাল কি, এটা বানান ভুল আছে, ফ্রি রেডিক্যাল, স্বাস্থ্য রক্ষা এদের ভূমিকা কি। পুরোটাই কমন, 3 মার্কের একটা বড় প্রশ্ন, প্রত্যেকটা সম্পর্কে আলাদা করে বলা আছে। এটা একদম পুরো কমন, আগেও বিসিএস এই ধরনের প্রশ্ন এসেছে। ঠিক আছে, যেমন দেখেন এটা কেমন কমন। ভিটামিন তো আছে, ভিটামিন তো উপরে আলাদা করে পড়া হয়েছে, তারপরে এখানে কিন্তু 3 স্টার দেওয়া আছে। দেখেন সাজেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা টপিক গুরুত্বপূর্ণ কিনা কেমনে বুঝবেন। আমার কিন্তু এই সাজেশনের ক্ষেত্রে টপিকের সাথেও একটা অধ্যায়ের মধ্যে যে টপিক সাব টপিক গুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু 3 স্টার দেওয়া আছে, কোনগুলো গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে বেশি। তাহলে এটাও 3 স্টারের মধ্যে পড়ে। এখানে ফ্রি রেডিক্যাল, অ্যান্টিঅক্সিডেন্ট এর ভূমিকা আছে, আর উপরে ভিটামিনও আছে। তো এখান থেকে প্রশ্ন এসেছে, এটা বিগত সাল থেকেও প্রশ্নটা কমন আছে, সাজেশনে তো অবশ্যই ছিল। তাহলে এটা গেল, তো এখান থেকে আপনারা এটা হাফ বাদ দিলে, এখানে 1.5 বাদ দিলে, এখানে কিন্তু 6 কমন। 7.5-এর মধ্যে এটাও কিন্তু 6 কমন এখানে এই প্রশ্নে। দেন আসি, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ এবং প্রভাব আলোচনা করুন। গ্লোবাল ওয়ার্মিং, এটা মেবি সেকেন্ড পিডিএফ এর মধ্যে আছে, হ্যাঁ, বায়ুমণ্ডল।
এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণ এবং প্রভাব আগের প্রশ্ন থেকে আসছে, হুবহু প্রশ্নটা কমন। কারণ এবং প্রভাব আলোচনা করুন। 38-এ 36-এ আসছে 45তমতে, অনেকদিন গ্যাপ দিয়ে 36-এর পর 38, তারপরে 45-এ আসছে। তারপরে এগুলো কিন্তু পড়তে হবে। আর এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা মনে হয় না যে সাজেশন না পাইলেও এই অধ্যায়ে গেলে এটা পড়ে না, এরকম হওয়ার কথা না। সবাই পড়ে নিয়েছে এটা। তারপর ওজোন স্তরের গুরুত্ব কি? এটি কিভাবে আমরা রক্ষা করতে পারি? ওজোন স্তরের গুরুত্ব নিয়ে বহুবার কথা হয়েছে। আর কিভাবে রক্ষা করতে পারি, এখানে বিস্তারিত আলোচনা, মানে পিডিএফ এর মধ্যে অ্যান্সারের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন ধরে পড়লে এটা কিন্তু অ্যান্সার করা যায়। তো ফুল অ্যান্সার করার যদি দরকার না, মানে কেউ যদি না পারে, অর্ধেক অন্ততপক্ষে পেরেছে। ওজোন স্তরের গুরুত্বটা কি, কারণ এখানে ওজোন স্তর সম্পর্কে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো থেকে ইজিলি এটা অ্যান্সার করা যায়। আর কিছু জিনিস তো একদম টু দা পয়েন্টে কমন না পড়লেও কিছু পড়া থাকলে তার ভিত্তিতে বানায় লেখা যায়। তো এটা কিন্তু ম্যাক্সিমামই বানায় লিখতে পারছে ফুল অ্যান্সারটাই, না হলে অর্ধেক লিখেছে। ঠিক আছে, এই জন্য আমি এটা হাফ কমনে দিয়েছি। আর এখানে কিন্তু সিএফসি ব্যবহার করা বন্ধ, মানে ব্যবহার বন্ধ করা প্রয়োজন কেন, এটা আপনারা লিখতে গেলে কিন্তু, মানে আপনারা কিভাবে রক্ষা করতে পারেন ওর মধ্যে কিন্তু বিস্তারিত বলা আছে, এই প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু ছিল। দেখেন, তারপর আসেন জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের সুবিধাগুলো কি কি। এটা একদম ডিরেক্ট কমন, বিগত সালের প্রশ্ন এটা আসছিল। তাহলে জ্বালানি এটা আছে আমাদের সম্পদের মধ্যে। এই, জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের সুবিধা কি, এটা 38তমতে আসছিল এবং 45তমতে ডিরেক্ট। ঠিক আছে, তো ওখান থেকে চলে আসছে। যেগুলো বিগত সাল থেকে কমন পড়ার সেগুলো তো পড়েছে। তো এর বাইরেও যেগুলা ম্যাক্সিমামই কিন্তু দেখালাম, যেগুলো বিগত সাল থেকে আসে নাই, কিন্তু সেগুলো কিন্তু আমার সাজেশনে অ্যাড করা ছিল। অন্তত মানে এখান থেকে কিন্তু কমন এসেছে সাধারণ বিজ্ঞানে। সাধারণ বিজ্ঞানে নাম্বার তোলার একটা ভালো জায়গা, কারণ এখানে নাম্বার কম, 2 নম্বর 3 নম্বর 1.5 নম্বর, প্রত্যেকটা রাইট অ্যান্সার হলে এমসিকিউ এর মতো কিন্তু নাম্বার পাবেন। ঠিক আছে, তারপর আসেন ক্রোমোজোম কি। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে কত ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, ক্রোমোজোম সম্পর্কে যদি আমরা ডিপ পড়াশোনা করতাম তাহলে এটা অবশ্যই আমি পড়াই দিতাম। পড়ানো হয়নি, কিন্তু প্রিলিতে অনেকে পড়েছে। প্রিলির সময় কিন্তু দেখা গেল যে এটা অনেকে পড়ে ফেলেছে। তো তার ভিত্তিতে অনেকে এটা লিখতে পারবে। আর যদি কেউ না পারে, অন্ততপক্ষে ক্রোমোজোম কি, ক্রোমোজোমের বৈশিষ্ট্য দিয়ে এর মধ্যে 1 নম্বর অন্ততপক্ষে পাবে। ঠিক আছে, এর মধ্যে 1 নম্বর পাবে অন্ততপক্ষে, এই জন্য হাফ কমন। তো এইটা ক্রোমোজোমটা আছে কি জিনের মধ্যে, এটা জৈব প্রযুক্তির মধ্যে আছে। এটা লাস্ট সাজেশনের দিকে থাকবে, খাদ্য পুষ্টি, তার মানে এইটাতে আছে। ক্রোমোজোম কি, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা যায়, এটাই কিনা 45-এ আসছে। আর তার আগে ক্রোমোজোম সম্পর্কে, ক্রোমোজোম কি এর বৈশিষ্ট্য লিখুন, এটা প্রথম প্রশ্নই ছিল। ঠিক আছে, এই হাফ কমন এটা হিসেবে দেওয়া হয়েছে। তারপর আসেন জিন থেরাপি কি, হান্টিংটন এবং ডাউন সিনড্রোম জেনেটিক রোগ সম্পর্কে লিখুন। জিন থেরাপি এটা প্রিভিয়াস সাল থেকে ডিরেক্ট কমন আছে। ঠিক আছে, প্রিভিয়াস সাল থেকে ডিরেক্ট কমন আছে, সাজেশনের মধ্যে এটা অ্যাড করা আছে। জিন থেরাপি কি, এই যে এটা নিচে পড়ে গেছে, এই দেখেন এখানে দেখা যাচ্ছে জিন থেরাপি কি। এটা জাস্ট আমি নতুন প্রশ্ন অ্যাড করার কারণে এখানে নিচে পড়ে গেছে, এটা পরে আর রিভিউ করে দেখি নাই। কারণ এটা তো এটা ফাইনাল না, এখানে আরো কিছু প্রশ্ন অ্যাড করে ফাইনাল সাজেশন আকারে আপনার 46-এর জন্য আমি দিয়ে দিব। জাস্ট এটা ক্লাস নেওয়ার জন্য আমি এটা করেছি। যে জিন থেরাপি কি, এটা কিন্তু এখানে আছে। এটা কিন্তু 36তমতে আসছিল জিন থেরাপি কি, এবং তারপরে 45তমতে আসলো। তার মানে দেখলাম আমরা 36তম বিসিএস এবং 38তম বিসিএস থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু 45তমতে রিপিট রিপিট হয়েছিল। তারপরে হান্টিংটন এবং ডাউন সিনড্রোম জেনেটিক রোগদ্বয় সম্পর্কে আলোচনা করুন। এটা সম্পর্কে আমাদের বিস্তারিতই পড়া আছে। বিস্তারিত পড়া আছে বলতে সব ধরনের, এই যে জেনেটিক ডিসঅর্ডার কি, এর কারণ কি, কয়েকটি জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে লিখুন। এটা কিন্তু একদম মানে অ্যাজ এ হোল একটা প্রশ্ন। ঠিক আছে, অ্যাজ এ হোল একটা প্রশ্ন। তারপরে কি হলো দেখেন, এটা পরে 40তম বিসিএস কিন্তু জেনেটিক রোগ বলতে কি বোঝায়, সিকল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া, এই দুইটা সম্পর্কে আবার জানতে চেয়েছিল। কোথায়? 40তম বিসিএস এ এটা জানতে চেয়েছিল। আর 45তমতে চাইলে অন্য দুইটা সম্পর্কে, হান্টিংটন এবং ডাউন সিনড্রোম জেনেটিক। অলরেডি কয়েকটা জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে ডিটেইলস যেটা পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, ক্লাসের মধ্যে যেটা পড়ানো হয়েছে, ওখানে কিন্তু এটা আমরা এই চারটার পুরোটাই কিন্তু পড়ে ফেলেছি। এর বাইরে আরো আছে, টার্নার সিনড্রোম পড়েছি আমরা। ঠিক আছে, এর বাইরেও কিন্তু আছে, ক্লিনফিল্টন সিনড্রোম পড়েছি।
এগুলো আছে, আরো ২ টা কিন্তু সিনড্রোম আছে। সামনের পরীক্ষাতে যদি ওই সিনড্রোম গুলো দেওয়া থাকে, তো ওখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে ওই জিনিসগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছি। তাহলে এটাও কিন্তু ফুল কমন সেখান থেকে আসছে। তো এটা ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন। দেন আসি ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজি আমাদের অধ্যায়ের হেডলাইনের মধ্যে বা টপিকের মধ্যেই আছে। এটা পড়ে ফেলেছি। কৃষিক্ষেত্রে ন্যানো টেকনোলজির গুরুত্ব কি বা ব্যবহার লিখুন। এটা আমরা শুধু কৃষিক্ষেত্রের ক্ষেত্রে পড়ি নাই। অ্যাজ এ হোল ন্যানো টেকনোলজির ব্যবহার আমরা পড়েছিলাম। হুম? অ্যাজ এ হোল এটা পড়া হয়েছিল। এই যে ন্যানো টেকনোলজি কি? এর প্রয়োগ ক্ষেত্র লিখুন। তো প্রয়োগ ক্ষেত্রের মধ্যে কৃষিক্ষেত্র ডেফিনিটলি আছে। তো ওটা যদি আমি ধরি ফুল কমন নাই, ওটা বাদ। ন্যানো টেকনোলজির সংজ্ঞাটাই কমন হয়েছে। আর এক্সট্রা করে যেহেতু ৪৫তমতে আবার কৃষিক্ষেত্র উল্লেখ করেছে, এটা প্রশ্নটা এখানে এড করে দিয়েছি। তাহলে এটা কিন্তু অর্ধেক হলেও লেখা যায় ন্যানো টেকনোলজি কি। আর প্রয়োগ ক্ষেত্রের মধ্যে ডেফিনিটলি আপনারা কৃষিক্ষেত্রটাও ওর মধ্যে ছিল পড়ার মধ্যে। তো ওইটা নিয়ে যদি এক লাইনও লেখা যায়, তো সব মিলে তো ১ নাম্বার পাওয়া যাবে। আশা করা যায়। তাহলে এখানে ২.৫ মার্কের মধ্যে ১ থেকে ১.৫ মার্ক কিন্তু মানে বানায় লিখলেও কিন্তু ১.৫ মার্ক পাওয়া যাবে। ১.৫ মার্ক পাওয়া যাবে আশা করা যায়। দেন আসি পলিমারকরণ কি? পলিমার অধ্যায় থেকে আসছে। মনোমার থেকে কিভাবে পলিমার তৈরি করা হয় লিখুন। এটা উদাহরণ সহ লিখতে হবে। ক্লাসের মধ্যে পলিমারকরণ কি মানে পলিমার প্রক্রিয়া, এটা পড়ানো হয়েছে, উদাহরণ ওর মধ্যে দেওয়া হয়েছে। তাহলে মনোমার একটা মনোমার দেওয়া হয়েছিল, ওখান থেকে কিভাবে পলিমার তৈরি হয় তার উদাহরণও কিন্তু এখানে আছে। তো প্রশ্নটা মূলত একটা প্রশ্ন, এটা পলিমারকরণ কি এটা যদি ব্যাখ্যা করতে হয়, ব্যাখ্যা করলে কিন্তু মনোমার থেকে কিভাবে পলিমার তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করেই ফেলি। তো সুতরাং টোটালটা একটা প্রশ্ন আমরা ধরবো, তাহলে ২.৫ মার্ক এটা হচ্ছে। তাহলে পলিমারকরণের প্রক্রিয়া টোটালটা ব্যাখ্যা করলে এটা কিন্তু আমরা ফুল অ্যান্সার করতে পারছি। তাহলে পলিমার অধ্যায়ের মধ্যে কিন্তু এটা আছে। পলিমারকরণ কি, প্রক্রিয়া কি ব্যাখ্যা করুন। এটা কিন্তু সরাসরি সাজেশনে ছিল এবং পড়ানো হয়েছে। তাহলে এই জায়গা থেকে ৪৫তমতে কিন্তু আসছে। তার মানে সাজেশন থেকে কিন্তু ডিরেক্ট কমন। আর মনোমার থেকে পলিমার যেটা বললাম একই কথা। এটা একই কথা। দেন আসি সেলুলোজিক এবং নন সেলুলোজিক তন্তুর মধ্যে পার্থক্য উল্লেখ করুন। এটা কমন। এটা কোথা থেকে কমন পড়লো? এটা সাজেশন থেকে ডিরেক্ট কমন। এই যে দেখেন সাজেশনের ৩ নম্বর প্রশ্ন এটা ছিল গত বছর। গত বছরের পিডিএফটা যারা আপনারা আছেন তাদের তো গুগল ড্রাইভে দেওয়াই আছে। ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে নতুন করে আমি যেটা এড করেছি সেটা বলেই দিয়েছে একদম ক্লিয়ার করে, হ্যাঁ? যেটা নতুন করে এড করা হয়েছে। এটা এড করা হয় নাই। এটা সবুজ কালি দেওয়া হয়েছে মানে সবুজ সংকেত মানে কি কমন আছে। তাহলে সেলুলোজিক এবং নন সেলুলোজিক তন্তুর পার্থক্য লিখুন। সাজেশনের মধ্যে ছিল, ক্লাসেও পড়ানো হয়েছে, সুন্দর করে নোট ডাউন করেও আমি দিয়েছি ক্লাসে। এটা পলিমার অধ্যায়টা কিন্তু অনেক অগোছালো গাইড বইগুলোতে, হ্যাঁ? অনেক কিছু অনেক জায়গায় পড়তে হয়। এটা সুন্দর করে নোট ডাউন যেটা আমি করে দিয়েছি ক্লাসের মধ্যে, ওটা কিন্তু গুছিয়ে করে দিয়েছি। সুতরাং ওটা খুব কম কয়েক পেজের মধ্যে আসছে। অধ্যায়টা গোছানো আছে ভালোভাবে পলিমার করাটা। তাহলে এটা ৪৫ কিন্তু ডিরেক্ট কিন্তু কমন আসলো পার্থক্য থেকে। দেন আসি পলিথিন কি? পলিথিন এবং প্লাস্টিক কিভাবে কৃষি জমিকে দূষিত করে আলোচনা করুন। এটা বানায়ও যেরকম লেখা যায় আর আগে এইটা সম্পর্কে বহুবার বিসিএসই আসছে। বহুবার বিসিএসই আসছে। সুতরাং সেখান থেকে কিন্তু ইজিলি এটা লেখা যায়। এটা এখানে রাবার এবং প্লাস্টিক অধ্যায়ের মধ্যে এটা একদম নিচে পড়ে গেছে। তারপর আমি দেখাই দিচ্ছি এটা। সেকেন্ডটাতে আছে। আচ্ছা এই যে যেটা বলছিলাম এটা একদম নিচে চলে গেছে। ৩ নম্বর প্রশ্ন এটা যেটা আছে প্লাস্টিকের প্রকারভেদ। এই যে নিচে। নিচে দিলে এটা চলে আসবে। দেখেন রাবার এবং প্লাস্টিক মানে পলিথিন যেটাকে কিভাবে পরিবেশের ক্ষতি করে। ৪৩-এ আসছে, ৪০-এ আসছে। তারপরে রাবার এবং প্লাস্টিক ব্যবহারে কি কি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা যেতে পারে, এটা সাজেশনের মধ্যে ছিল। তো এখানে প্রশ্ন আসছে এবার পলিথিন কি, যেটা প্লাস্টিক, এটা পলিথিন এবং প্লাস্টিক কিভাবে জমিকে, কৃষি জমিকে দূষিত করে। ওই ওর মধ্যে পরিবেশের কিভাবে ক্ষতি করে, ওর মধ্যে কৃষি জমি সহ সমস্ত পানি টানি দূষণ সহ সবকিছুই কিন্তু ওখানে বলা আছে। তো ওখান থেকে ওই কথাটা হুবহু কোট করে দিলে বা ওইটা আলোচনা করলে কিন্তু এটা অ্যান্সার হয়ে যায়। তাহলে এটা প্রশ্নের ভাষা চেঞ্জ কিন্তু এটা কমন কিন্তু আছে। এটা এগুলো হচ্ছে আপনার ডক ফাইল। আমি আবার পিডিএফ এ যাচ্ছি।
ওকে, দেন আসি 8 নম্বর প্রশ্নে। তার মানে এখান থেকে দেখলাম যে এটা সবই কমন। এখানে যে 7.5 মার্ক এটা ফুলই কমন, এটা ফুল কমন এটার মধ্যে। 8 এ আসি। 8 এ এটা পানি অধ্যায় থেকে আসছে, হ্যাঁ? পানি। যে পানির বিশুদ্ধতার 3টি মানদণ্ড লিখুন। আমরা পানি সম্পর্কে পড়েছি সেকেন্ডটাতে মেবি। সেকেন্ড সাজেশনে পানি আছে, হ্যাঁ। বায়ুমণ্ডলের পরেই আছে এটা। আচ্ছা দেখেন, পানির বিশুদ্ধতার মানদণ্ড গুলো সম্পর্কে লিখুন। ক্লাসের মধ্যে সুন্দর করে পড়ানো হয়েছে নোটে, আমার হ্যান্ড নোট যেটা আছে, হ্যান্ড নোট আছে এটা। তো হ্যান্ড নোটের পিডিএফটাই তো দেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু পানির বিশুদ্ধতার সকল ধরনের মানদণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে, সব ধরনের, এবং বিশেষ করে কোন মানদণ্ড ফোকাস করতে হবে বা কোনগুলোর ভ্যালু সম্পর্কে জানতে হয় সেটা কিন্তু বিশেষ করে আমি এখানে সাজেশনের মধ্যে উল্লেখ করেছিলাম। বিওডি, সিওডি, টিডিএস, ডিও, টিওসি। অন্ততপক্ষে এই ৩টা কিন্তু সবাই পড়ে। ৩টা বা ৪টা, ৩টা মিনিমাম। এখানে থেকে বলছে পানির বিশুদ্ধতার ৩টি মানদণ্ড সম্পর্কে লিখুন। তো এখান থেকে ৩টা কোট করে এখানে একদম যে ৩টা ফিক্স করে দিছে এমন না। যেকোনো ৩টা সম্পর্কে লেখা যায়। তাহলে এটা একদম ফুল কমন, এখান থেকে লেখা যায়। পানিতে দ্রবীভূত অক্সিজেনের গুরুত্ব লিখুন। এটা কিন্তু দেখেন, এটা একদম ডিরেক্ট কমন পড়ছে আগের বিসিএস থেকে। এই ৪৪তম বিসিএস এই কিন্তু এটা আসছিল। তাহলে ৪৪তম থেকে দেখলাম ৪৫তম থেকে কিন্তু একটা ডিরেক্ট একটা প্রশ্ন রিপিট করেছে। দ্রবীভূত অক্সিজেনের গুরুত্ব। তো এটা যদি একদম গুরুত্ব তখন নাও পড়ে থাকেন, তারপরে এখানে কিন্তু এই ডিও আছে, ডিজলভড অক্সিজেন। তো এখান থেকে ভ্যালু দিয়ে কিন্তু লেখা যায়। ডিও, ডিজলভড অক্সিজেন, ওটা দ্রবীভূত অক্সিজেনের গুরুত্ব। তো এইটা ভ্যালু দিয়ে কিন্তু লেখা যাবে পানিতে দ্রবীভূত অক্সিজেনের গুরুত্ব। ভ্যালু, নরমাল ভ্যালু কত, এর বেশি হইলে কি হবে, কম হইলে কি হবে, মেইনটেইন করাটা কেন জরুরি। তো এই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা লেখা যাবে। আবার যদি পরীক্ষাতে এভাবে আসে যে পানিতে বিওডি বা সিওডি মেইনটেইন করা, এটা গুরুত্বটা কি? হ্যাঁ, পানিতে এভাবে আসতে পারে। তো যাই হোক, এটা তো এখান থেকে কিন্তু লেখা যায়। এটা কেউ যদি ৪৪ এ সরাসরি নাও পড়ে, ডিও, ডিজলভ অক্সিজেন যদি কেউ পড়ে থাকে, ওর বেসিসে কিন্তু কিছু না কিছু লিখতে পারবে। তারপরে এটা একটা বিষয় যে ৪৪তম বিসিএস থেকেও কিন্তু ৪৫তম বিসিএস রিটেনে একটা প্রশ্ন কিন্তু ডিরেক্ট কমন আসছে। তার মানে ৪৫তম থেকে যে ৪৬ এ আসবে না, এটা কিন্তু বলা যায় না। মাঝে মাঝে কিন্তু এরকম ১-২টা প্রশ্ন কিন্তু কমন থাকে। ডিরেক্ট আগের প্রশ্ন থেকে কিন্তু দিয়ে দেয়। তাহলে এটা দেখলাম, এটা ডিরেক্ট, এগুলো সবই কমন। এখানে টোটালটাই কমন আসলো। পানি বিশুদ্ধকরণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন। কথাটা একদম এইভাবেই ছিল। পানি বিশুদ্ধকরণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। এখানে আমার লেখা ছিল শুধু সম্পর্কে, কথাটা এক্সট্রা লেখা ছিল। হ্যাঁ? আর বাদবাকি এই যে ভাষাটা সব সেম। একদম ওখান থেকে। এই প্রশ্নটা কিন্তু আগে মানে একদম এজ এ হোল আসে নাই। মানে একটা একটা করে আলাদা করে আসছে, এটা দেখা গেছে। যেমন বন্যার সময় দূষিত পানিকে কিভাবে বিশুদ্ধ করা যায়, এটা এক টাইপের প্রশ্ন ছিল ৩৭তম বিসিএস এ। কিন্তু পানি বিশুদ্ধকরণের বিভিন্ন পদ্ধতি আজ হোল একদম পুরোটা নিয়ে কিন্তু আসে নাই। ৪৫তমতেই প্রথম এসেছে, এবং এটা বিশুদ্ধকরণের পদ্ধতি যে ৪টা পদ্ধতি পড়ানো হয়েছে ক্লাসের মধ্যে বা পিডিএফ এর মধ্যে আছে। এই ৪টা পদ্ধতি নিয়ে আলোচনা করলেই কিন্তু হয়ে যায়। ছোট করে প্রশ্নটা বড় করা যায়, অ্যান্সারটা বড় করা যায়। এটা নাম্বার কত ছিল? ২.৫ মার্ক। তো সবচেয়ে বেশি মার্ক কিন্তু এখানেই ছিল। সুতরাং ৪টা একটু লিখে কিন্তু এটা অ্যান্সার করা যায়। তারপর আসেন, পানি দূষণ রোধে একজন নাগরিক হিসেবে আপনার কি করা উচিত? তো এটা বানায়েই তো লেখা যায়, নাগরিক হিসেবে কি করা যাবে, হ্যাঁ? কিন্তু একদম বানায়ে লেখা বলতে একদম তথ্য কিন্তু আপনার কাছে আছে। হ্যাঁ, পানি দূষণের কারণ প্রতিকারের মধ্যে আপনি পড়েছেন। তারপরে এই যে যেটা ১ম প্রশ্নের মধ্যে। তারপরে শেষে কিন্তু আমি এই ৭ নম্বর প্রশ্ন কিন্তু এখানে ছিল। ভবিষ্যতে বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় আপনার মতামত লিখুন বা কিভাবে পানির উৎস সংরক্ষণ করা যায়। ঠিক আছে? পানির উৎস সংরক্ষণ করা বা পানির সংকট মোকাবেলা করতে গিয়ে কিন্তু আপনার পানির দূষণটা রোধ করতে হবে। তো ওর মধ্যেই কিন্তু আছে পানির দূষণ রোধে আসলে কি বা পানির উৎস সংরক্ষণ করতে আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এর মধ্যে যে লেখাগুলো আছে বা যে পড়াগুলো আপনারা পড়েছেন, ওর বেসিসেই কিন্তু এটা এনসার করা যায়। তারপরেও তো এটা নিজে থেকেও এনসার করা যায়। একদম না পড়া থাকলেও কিন্তু এনসার করা যায়। তারপরে এটা কিন্তু কিছু ৪৩ এ এই ধরনের একটা প্রশ্ন আসছে। ঠিক আছে? এই টাইপেরই একটা প্রশ্ন আসছে। আর এখানে এক্সট্রা করে পানির উৎস কিভাবে সংরক্ষণ করা যায়, এটা কিন্তু আবার সাজেশনের মধ্যে এক্সট্রা ছিল। তো এখান থেকে কিন্তু আসছে। তাহলে আমরা এজ এ হোল এটা দেখলাম যে এটাও কিন্তু কমন আসছে। হ্যাঁ? এখান থেকে কিন্তু আপনার লেখা যায়। তাহলে আমাদের বিশ্লেষণটা কি দাঁড়ালো? খেয়াল করে দেখেন এখানে এবার। বিশ্লেষণটা দেখেন। তাহলে এখানে আমরা টোটাল প্রশ্ন, এখানে যে সাব পয়েন্ট ক, খ, গ, ঘ করে দেওয়া আছে। টোটাল ২৭ টা প্রশ্ন আছে। আর বিজ্ঞানে আপনারা জানেন মার্ক হলো ৬০ নাম্বার।
100-র মধ্যে 60 নাম্বার, এবং বাদ বাকি 40 নাম্বার নিয়ে আমরা সামনের দিন কথা বলবো, যখন আমার মনে হবে যে আমি রেডি করেছি বা ওটা নিয়ে যদি বসেছি, তারপরে আমি ওটা নিয়ে ব্যাখ্যা করব আমি বাদ বাকি 40 নাম্বার দিয়ে। তো এই 40-এর এই দেখেন 60-এর সরি 27টা আর 60 মার্ক, তাহলে ফুল কমন আমরা দেখলাম 19টা প্রশ্ন একদম ফুল কমন। তাহলে এই ফুল কমনের মধ্যে আমরা পাইলাম হচ্ছে 40 মার্ক কমন, আর হাফ কমন বা আনকমন 60টা প্রশ্ন, অর্ধেক কমন অর্ধেক আনকমন। তো অর্ধেক কমন পড়ে যতটুকু হয়েছে সেটাতে 9.5 মার্ক পাওয়া যায়, আর আনকমন ছিল 8.5 মার্ক অংশটুকু। তাহলে মোট কমন আমরা পাইলাম কত, 23টা প্রশ্ন, যদি এটাকে আমরা অর্ধেক ধরি 23টা প্রশ্ন। আর নাম্বার হিসেবে কমন পাইলাম আমরা প্রায় 50 নাম্বার, 49.5। তাহলে 60-এর মধ্যে কিন্তু 50 নাম্বার আমরা কমন পাইলাম। তাহলে আনকমন একদম টোটালি আনকমন 2 নাম্বার, আর হচ্ছে এখান থেকে হাফের যে 8.5, এই হচ্ছে টোটাল 11.5 নাম্বার হয়তো কম 10.5 নাম্বার হচ্ছে আনকমন ছিল। তো 10.5 মানে 10 নাম্বারে যদি আনকমন ধরেন, মানে 50 নাম্বার যদি আপনার কমন থাকে, তাহলে সাজেশন থেকে যে সাজেশনটা দেওয়া হয়েছে এটা কিন্তু একদম খুব বড় সাজেশন দেওয়া হয়নি। একদম প্রত্যেকটা অধ্যায় ঘেঁটে যতটুকু না পড়লেই না ততটুকু দেওয়া হয়েছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যেখানে যেখানে যে টপিকে 3 স্টার দেওয়া হয়েছে, মোটামুটি ওই টপিক গুলো থেকেই এই 50 নাম্বারের মধ্যে কিন্তু 45 নাম্বারে ওই টপিক গুলো থেকে আসছে, মানে 3 স্টারের টপিক গুলো থেকে। তাহলে যারা কিনা সাধারণ বিজ্ঞানে আরো বেশি দুর্বল, তারা যদি 3 স্টার টপিক গুলোতে ফোকাস করে, তাহলে কিন্তু আশা করা যায় যে ওই টপিক গুলো থেকে আপনারা ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমন পাবেন। তো এটা আসলে সবার জন্যই আলোচনাটা ছিল, যারা যেহেতু আমাদের এবং নতুন কোর্সে বিজ্ঞান দিয়েই যেহেতু পড়াশোনা শুরু হয়েছে, তাতে করে আপনারা ওই সাজেশন ধরে আসলে ওই লেভেলের প্রস্তুতি নিবেন কিনা সাজেশন ধরে ধরে, তাহলে এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্যই মূলত আজকে ক্লাসটা নিলাম। তাহলে পরবর্তীতে সাজেশন ধরে, মানে বিজ্ঞান পার্টে যে সাজেশন, বিজ্ঞান এবং কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি প্লাস ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, এই যে ক্লাসগুলো আছে বা যে সাজেশনটা দেওয়া আছে, ওটা যদি সাজেশন ধরে ধরে কমপ্লিট করেন, আপনার প্রস্তুতি কমপ্লিট। ঠিক আছে, জাস্ট এইটুকু আলোচনা করার জন্যই আপনাদের, এটা না বলেই আমি আলোচনা শুরু করেছি, মানে আপনাদের যে এটা নিয়ে আমি ক্লাস নেব এটা আপনাদের তো জানাইনি আমি। কিন্তু যখন আমি এটা এডিট করতে গেলাম সাজেশনটা, তখন মনে হলো যে না, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার, যাতে আপনার কনফিডেন্স বাড়বে, প্রস্তুতিটা খুব দ্রুত গতিতে গুছাই নিতে পারবেন, ধিমে তালে আর প্রস্তুতি থাকবে না। তাহলে এই তো বিষয় ছিল। আর সামনের অংশে হয়তো আমি কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, এই বিষয়গুলো ছিল। আপনারা তাহলে ক্লাসগুলো এইভাবে করে ফেলবেন। আর রিভাইজ রুটিন যেটা দেওয়া হয়েছে, সংশোধিত রুটিন, সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে টাইম, প্রায় 1 মাসের মতো টাইম বেড়েছে। তো ওই রুটিনটাও দেখে নিবেন। ঠিক আছে, ওই রুটিন যেটা আছে আপনাদের ক্লাসরুমেও দেওয়া আছে, ক্লাসরুম থেকে দেখে নিবেন, আবার ফেসবুকে পোস্ট করা হয়েছে সেটা। আর যারা কিনা ভর্তি হইতে চাচ্ছেন তারা দ্রুত ভর্তি হয়ে নিন, হ্যাঁ, দেরি করেন না। পরের ধাপে বিশেষ করে যারা রেজাল্ট পেয়েছেন। ওকে, আপনাদের যদি এমনি লাইভে কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে পারেন। লাইভে যে প্রশ্নগুলো আমি পেয়েছিলাম অলরেডি আমি উত্তর দিয়েছি। আর এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। 2 মিনিট সময় দিলাম। এইটুকু ধরেন কালকে গত রাতে আমি রেডি করেছিলাম। আজকে যে অবস্থা দেখতেছেন এখন অফিসের ড্রেস, ঠিক আছে, জাস্ট অফিস থেকে এসেই আমি কিন্তু এটা প্রসিড করা শুরু করেছি, কারণ পরে আর সময় পাবো না, আমি মনে হচ্ছিল যেটা পরে অন্য কাজ থাকবে। ঠিক আছে, তাহলে এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি ইনবক্সে জানাইতে পারেন, হ্যাঁ। আর পরে যারা আছেন কিনা এই ক্লাসরুমে ওটা সেভ থাকবে, পরবর্তীতে দেখে নিতে পারবেন আপনারা। আর ফেসবুকেও এটা পুরোটা লাইভ করা হয়েছে, সেটা থেকে আপনারা যারা আছেন কোর্সে নাই যারা, তারা এটা দেখতে পারবেন। তো এটা কিন্তু ওই পিডিএফটার মধ্যে সাজেশনটা পুরোটা দেওয়া আছে, এটা এইভাবে সাজেশনটা আপডেট করে আবার আবার দেওয়া হবে নতুন নতুন প্রশ্ন।
যেগুলো আছে নতুন প্রশ্ন অ্যাড হয়েছে, এর সাথে যদি নতুন কোনো টপিক যুক্ত করা হয় তাহলে এটা দিয়ে দেওয়া হবে। অবশ্যই সাজেশনের 3 স্টার গুলো অবশ্যই ভালো করে পড়বেন, যে টপিকগুলো 3 স্টার দেওয়া হয়েছে সেই টপিকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।